কিন্তু এই তিন বন্ধুর মধ্যে এমনও একজন বন্ধু আছেন যিনি থাকলে হয়তোবা শত্রুর কোনো দরকার পড়বে না। অদ্ভুত ব্যাপার, ওই ঝামেলাটার টাইমে প্রণব যতটা না রিয়্যাক্ট করলো তার থেকে বেশি রিয়্যাক্টটা করলো কিন্তু ওর ওই বান্ধবীটা। আর মধ্যবয়স্কা যে মহিলাটা ওখানে উপস্থিত ছিলেন তিনিও একটা অদ্ভুত দৃষ্টিতে কুশলের দিকে কিন্তু পুরো ঘটনাটায় তাকিয়েছিলেন। তিনি কিন্তু আবার কোনো প্রতিবাদ কিছু করেন। পরের দিন সকালবেলায় অফিসে একটা চূড়ান্ত দুঃসংবাদ। এই যে ভদ্রলোক, যে টিম লিডার, মানে কুশলদের টিমটাকে যিনি লিড করতেন, তিনি নাকি অফিস থেকে বাড়ি ফেরার পথে সেই মোমেন্টে গাড়ির মধ্যেই ওনার ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক। যেই দরজাটা খুলে বেরোচ্ছে দেখছে ছেঁড়া জামাকাপড় পরা, নোংরা জামাকাপড় পরা একটা লোক ঠিক ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে, জামাটাতে চাপ চাপ রক্ত, আর লোকটার মুখের একটা অংশ পুরো থ্যাতলানো। মানে এটা যখন ও আমাকে বলছিল ওরা ঘটনাটা, আমারই শুনে খুব ভয় লেগে গেছিলো। ও দেখছে যে রান্নাঘরের একদম কর্নারে, মানে রান্নাঘরের যে স্ল্যাবটা, গ্রানাইটের যে স্ল্যাব, তো এই স্ল্যাবটার নিচে কর্নারে হাঁটু মুড়ে বসে রয়েছে ওই লোকটা। যখন ও ক্লায়েন্টের ওখানে যাচ্ছে তখন কেউ যেন ওর কানে কানে বলছে যে এর সঙ্গে গিয়ে একটু ঝামেলা করে আসিস, এর সঙ্গে গিয়ে একটু ঝগড়া করে আসিস। এই ফিল্ডটাতে ঢোকার পর আমি আরও বেশি করে এটা দেখছি, মানে মানুষের যত না উপকার করছে তার থেকে অপকার করবার রাস্তাগুলো আরও বেশি করে তৈরি হয়ে যাচ্ছে। শুক্রবারের রাত আর রাত নটা বাজলেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে যিনি আমাদের সাথে রয়েছেন, থাম্বনেল বা টাইটেলে দেখে বুঝতেই পেরে গেছেন, তাও আমি বলি যে ইউটিএস বা হরর মাইন্ডসের সুপারস্টার আমাদের সাথে দেবদীপ মিত্র। দেবদীপদার ঘটনা আপনারা এতটাই ভালোবাসেন যে আমি জোর করে বারবার দেবদীপদাকে টেনে আনি। দেবদীপদার মানে স্বাভাবিক, দেবদীপদা খুবই ব্যস্ত থাকে সবসময়, বাট আমি এটুকুও জানি যে দেবদীপদাকে যতবার আমি বলি ততবারই দেবদীপদা চলে আসে। থ্যাংক ইউ তার জন্য দেবদীপদা। অনেক ধন্যবাদ তোমাকেও। কেমন আছো? আমি ভালো আছি, তোমার কি খবর? আমি তো খুবই ভালো, আর তুমি আসলে তার জন্য থ্যাংক ইউ। আজকে কি ঘটনা এনেছো তুমি? আচ্ছা, আজকেও আমি আমার পেশাগত জীবনেরই একটি ঘটনা সবার সাথে শেয়ার করতে চাই। তা ব্যাপারটা আমি যদি একটু গোড়ার দিক থেকে শুরু করি। এক মিনিট, শুরু করার আগে আমি একটা দর্শক, হ্যাঁ নিশ্চয়ই যে দেবদীপদার মতোই যদি আপনারাও আমাদের এখানে বসে ঘটনা শোনাতে চান তাহলে দেখুন নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনি আপনার ঘটনা, আপনার সাথে হতে পারে বা আপনার শোনা ঘটনা হতে পারে, পুরোটি রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমরা সেই ঘটনা শুনবো, আর পছন্দ হলে 100% এখানে বসে আপনি ঘটনা শোনাতে পারবেন আমাদের দর্শকদের। হ্যাঁ দেবদীপদা, আর ডিস্টার্ব করবো না, এবার শুরু করো। তা এটা দুই বন্ধুর ঘটনা। অ্যাকচুয়ালি মানে দুই বন্ধু বললে ভুল হবে, তিন বন্ধুই বলা যেতে পারে। কিন্তু এই তিন বন্ধুর মধ্যে এমনও একজন বন্ধু আছেন যিনি থাকলে হয়তোবা শত্রুর কোনো দরকার পড়বে না। আচ্ছা, যাই হোক, তা আমি একটু গোড়ার দিক থেকে ব্যাপারটা শুরু করি। তমজিৎ এবং কুশল নামে দুই বন্ধু একটা মেস বাড়িতে ভাড়া থাকে। এবার দুজনেরই বাড়ি কলকাতার বাইরে। কলকাতাতে ওরা বেশ 1 বছর কি 1.5 বছর হলো কর্মসূত্রে এসে রয়েছে এবং চাকরি বাকরি করে, এবং দুজনেই পার্ট টাইমে ডিস্টেন্স কোর্সে একটা ম্যানেজমেন্টের ওপর পড়াশোনা করছে, ম্যানেজমেন্টের একটা কোর্স করছে। এবার দমদমের দিকে কোথাও একটা মেস ভাড়া করে ওরা থাকে। এইবার থাকছে, চাকরি বাকরি হচ্ছে, কাজকর্ম চলছে, দুই বন্ধু মিলেমিশে ভালোভাবেই দিন কাটছে। হঠাৎ ওদের ওই মেস বাড়িতে আরেকটি ছেলে, যে ওদের থেকে একটু ইয়াং, একটু জুনিয়র, কিন্তু অতটাও জুনিয়র না, তা এরকম একটি ছেলে ওই মেস বাড়িতে ওদের সাথে রুম শেয়ার করতে আসে। তা এবার যেই এলাকায় ঘটনাটা, মানে মেস বাড়িটা, ওখানে এরকম প্রচুর তুমি এরকম পিজি, মেস
এরকম প্রচুর পাবে, কারণ ওই সব দিকে এরকম আসে, মানে কলকাতার বাইরে থেকে এসছে চাকরি করতে, মার্কেটিংয়ের কাজ, সেলসের কাজ, পড়াশোনা করতে এসছে, এরকম হস্টেল প্রচুর দেখা যায়। তা ওই বাড়িটাতে ওই রুম শেয়ার করতে প্রণব নামে একটি ছেলে আসে। প্রণবের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার। এবার আলিপুরদুয়ার থেকে ও কলকাতায় একটা চাকরি নিয়ে আসে এবং পরে জানা যায় যে ও পার্ট টাইমে ডিস্টেন্স কোর্সে ম্যানেজমেন্টের একটা পড়াশোনা করছে। তা যাই হোক, তমজিৎ আর কুশল যেই বাড়িটাতে থাকে সেই একই বাড়িতে ওদের সাথেই এই প্রণব এসে থাকা শুরু করে। এবার প্রণব এর আগেও বেশ কিছুদিন কলকাতায় ছিল, একটা কোম্পানিতেও কাজ করে, কিন্তু ছিল অন্য জায়গায়, এখন এখানে এসছে রুম শেয়ার করতে। এবার কিছুদিনের মধ্যেই কুশল এবং তমজিতের সাথে ওর একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়। দিন কাটছে। এইবার একদিন কুশল আর তমজিৎ তাদের অফিস কাছারি সেরে 7:30 কি 8টার মধ্যে বাড়ি ঢুকে গেছে। তার কিছুক্ষণ পর প্রণব বলে ছেলেটা যে ওদের সাথে এখন থাকে সেও ঢুকেছে। কিন্তু সেই দিন কুশল আর তমজিৎ দেখছে যে প্রণবের মুখটা একটু থমথমে, একটু ভার, একটু গম্ভীর। তা অন্যান্য দিন যখন ও বাড়িতে এসে ঢোকে তখন একটা প্রাণোচ্ছল ব্যাপার ওর মধ্যে দেখা যায়, কিন্তু সেই দিন কিন্তু এই ব্যাপারটা তার মধ্যে ছিল না। এইবার কুশল আর তমজিৎ দুজনেই ওকে জিজ্ঞাসা করে, বিশেষ করে কুশল, যে কি ব্যাপার, কি হয়েছে, তোমার মুখ চোখের অবস্থা এরকম কেন? তখন ওই প্রণব বলে যে দাদা, আমি যেই অফিসটাতে কাজ করি সেখানকার ওয়ার্ক কালচারটা আমার একেবারেই ভালো লাগছে না। আমার ওপর এক্সেসিভ প্রেশার দেওয়া হচ্ছে, ম্যানেজমেন্টের ব্যবহার ওখানে ভালো না, বিশেষ করে আমার যিনি বস, যিনি আমার ওপরে রয়েছেন, যার আন্ডারে আমি কাজ করি, তার ব্যবহারও আমার একদম ভালো লাগছে না। দিনরাত অশ্লীল ভাষা প্রয়োগ করে, প্রচণ্ড রকম অপমান করে। আমার মনে হয় চাকরিটা এখানে আর থাকবেও না, প্লাস আমিও আর পারবো না এটা টেনে নিয়ে যেতে। তা একটু বলো না, তোমরাও তো চাকরি বাকরি করছো, তোমাদেরও তো অনেক জানাশোনা আছে, কোথাও যদি কোনো ভ্যাকেন্সি থাকে তো আমাকে একটুখানি জানাও, কারণ আমি সময় থাকতে থাকতে এই চাকরিটা ছেড়ে দিয়ে নতুন চাকরি একটা হাতে পেয়ে যেতে চাই, যাতে আমার মানে কখনো এরকম না হয় যে আমি কর্মহীন অবস্থায় বসে আছি। তা তখন কুশল বলে যে ছেলেটি, সে একটু বেশি করে একটু উদ্যোগটা নেয় আর কি, নিয়ে বলে যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, আমি জানাচ্ছি, যা হবে আমি জানাচ্ছি। এবার দিন কতক যেতে না যেতে কুশল একদিন ওই প্রণবকে বলে যে প্রণব, আমি তো একটা বেসরকারি ব্যাংকে আছি, সেলসের কাজে আছি, ওখানে একদম গ্রাস রুটের যে সমস্ত সেলসের কর্মী সেরকম কিন্তু অ্যাপয়েন্ট করা হচ্ছে, রিক্রুট করা হচ্ছে। তা তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তুমি কালকেই তোমার সিভিটিভি যা আছে, বায়োডাটা যা আছে, ডকুমেন্ট সব কিছু নিয়ে আমাদের ব্রাঞ্চে এসে দেখা করো। তা প্রণব বলল যে হ্যাঁ, এটা তো খুব ভালো প্রস্তাব, তা জব রোলটা কী হবে, আমার কি কাজ করতে হবে? তা তখন প্রণব এই কুশল যা যা বোঝানোর সব বোঝালো, যে মার্কেটিংয়ের কাজ, জানোই তো ব্যাংকের কাজ, অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে তারপর যে সমস্ত বাই প্রোডাক্টসগুলো আছে, ইন্স্যুরেন্স থাকতে পারে, মিউচুয়াল ফান্ড থাকতে পারে, এগুলো বিক্রি করতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। তোমার ওপর একটা টার্গেট থাকবে, সেই টার্গেটটা তোমাকে মান্থ টু মান্থ অ্যাচিভ করতে হবে। এবার বেসিক স্যালারি তো একটা থাকবেই, তারপরে যদি তুমি টার্গেটের অতিরিক্ত কিছু অ্যাচিভ করতে পারো তাহলে তার উপরে তুমি কমিশন, ইনসেন্টিভ এগুলো পাবে। এইবার প্রণব তো রাজি হয়েছে। পরের দিন সকালবেলায় যা যা ডকুমেন্টস দরকার সমস্ত ডকুমেন্টস নিয়ে ও অফিসে গেছে। এবার এই টাইপের কাজে বিরাট একটা কিছু ইন্টারভিউ হয় না, জাস্ট গিয়ে একটুখানি কথাবার্তা বললেই হয়ে যায়। তা কথাবার্তা বলেছে। এবার প্রণব এই কুশলদের যে সেলস টিমটা, সেখানেই প্রণবকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কুশলের রেফারেন্সেই ওকে অ্যাপয়েন্ট করা হয়েছে ওদেরই টিম লিডারের আন্ডারে। এইবার জয়েন তো প্রণব করলো, মিনিমাম কিছু ফর্ম্যালিটিস সেরে ওখানে চাকরিটা ওর হয়ে গেল, জয়েন করলো, কাজ করাও শুরু করলো। এইবার কাজ শুরু করবার দিন কতক পর কুশল আস্তে আস্তে বুঝতে পারলো তমজিৎ, মানে ওদের মেসেজে থাকে তমজিৎ, সে অন্য একটা কোম্পানিতে কাজ করে, ও এই সবের মধ্যে নেই। তা ওর প্রসঙ্গটা আবার পরে আসবে। তা যখন প্রণব শুরু করলো কাজ ওখানে সেলস টিমটাতে, তখন
কিছুদিন পর থেকে কুশল বুঝতে পারল যে ওকে রেফার করাটা, মানে প্রণবকে রেফার করাটা ওর কাছে একটা বিরাট বড়, মানে ওর পক্ষে একটা বিরাট বড় ভুল হয়ে দাঁড়ায়। আচ্ছা। তার কারণ প্রথমত প্রণবের মানে কমিউনিকেশন স্কিল অতটা ভালো না, এবং সামহাউ ও টার্গেট অ্যাচিভ করতে পারছে না। অন্তত 7 থেকে 10 দিন অতিক্রান্ত হয়ে গেছে ও কাজে জয়েন করেছে। এই পুরো পিরিয়ডটার মধ্যে ও একটাও সেভিংস অ্যাকাউন্ট বলো বা কারেন্ট অ্যাকাউন্ট বলো, ব্যাংকে যেই প্রোডাক্টগুলো হয়, মেনলি তো এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের ব্যাপার থাকে, এইগুলো ও করতে পারেনি। একটা টার্গেটও ও অ্যাচিভ করতে পারেনি, মানে একটা টাকাও ও কন্ট্রিবিউট করতে পারেনি টুয়ার্ডস দ্য কোম্পানি। এবার যেহেতু প্রণবকে রেফার করে হচ্ছে কুশল, তাই কুশলকে এখন একটু ভালো মন্দ কথা কিন্তু আপার অথরিটি থেকে বা ওদের টিম লিডারের থেকে শুনতে হচ্ছে, কারণ ইন্টারভিউটা উনি নিয়েছিলেন। উনি মাঝে মধ্যেই কুশলকে বলছেন যে তুমি এমন একজনকে রেফার করলে যে কোনো কাজই করতে পারছে না। তা এবার কুশল তখন কি করলো, এমনিতে কুশল একটুখানি এ প্রসঙ্গে বলে রাখি, যেটা পরে গিয়ে এই ব্যাপারটা আরও ম্যাটার করবে, সেটা হচ্ছে কুশল কিন্তু একটু রকচটা টাইপের, ঠিক আছে, ও খুব শর্ট টেম্পার টাইপের একটা ছেলে। কিন্তু যখন যেই অফিসে ও কাজ করে, যার আন্ডারে কাজ করে, তার কাছ থেকে যখন ও কথা শুনছে, ভেতরে ভেতরে রাগ হলেও সে তো আর ওই ব্যাপারটা প্রকাশ করতে পারবে না, ওখানে একটা কোম্পানিতে গিয়ে তো আর ও রাগ প্রকাশ করতে পারবে না অত। তা সেই রাগটাকে ও দমন করতো, নিজের মধ্যেই রাখতো, এবং পরবর্তীকালে ও কী করলো, ও প্রণবকে একটু বোঝালো যে দেখো তোমার যদি কোথাও প্রবলেম হয় তুমি সেটা বলো, আমি তো এই কোম্পানিতে বেশ অনেক দিন হলো আমি এই ব্যাংকে কাজ করছি, আমি তো আটঘাটগুলো জানি, তা আমাকে বলো, আমি সেরকমভাবে না হয় আমি যে সমস্ত ক্লায়েন্ট কলগুলোতে যাই আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, তুমি দেখবে যে একটা সেলস কল কীভাবে করতে হয়, কীভাবে আমরা পিচ করি প্রোডাক্টগুলোকে, তো সেইগুলো একটুখানি দেখো, আমার সাথে ঘোরাঘুরি করো, একটু অভিজ্ঞতা সঞ্চয় করো, দেখবে এমনি টার্গেট উঠে আসছে। এরকমভাবে ওকে বেশ কয়েকদিন ধরে বুঝিয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না, প্রণব কিছুতেই কাজটাতে সুবিধা করে উঠতে পারছে না। এইবার এরকমভাবে আরও বেশ কটা দিন যাওয়ার পর একদিন কুশল যখন অফিসে গেছে, কুশল প্রণব একই মেসে থাকে, তাই একসাথেই ওরা অফিসে যায়। এবার অফিসে যাওয়ার পর সেদিন প্রণব ওকে বলল, কুশলকে বলল যে আমার কাছে একটা ভালো ক্লায়েন্ট আছে, আমি তার সাথে কথা বলতে যাচ্ছি, তো আমি এখন আজকে আর অফিসে বসবো না, আমি জাস্ট ব্রাঞ্চে এসে আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে গেলাম, এবার আমি সেই ক্লায়েন্ট কলে বেরিয়ে যাব। তা কুশল তখন বলল যে হাই পোটেনশিয়াল ক্লায়েন্ট যখন, তখন আমি একবার যাই না তোমার সাথে, টার্গেটটা মানে যদি উনি অ্যাকাউন্ট ওপেন করেন বা আমাদের কোম্পানিতে যদি উনি ইনভেস্ট করেন, তাহলে সেটা তোমার খাতাতেই যাবে, তোমার কোডের আন্ডারে ওটা লগ ইন হবে, কিন্তু আমি যাচ্ছি তোমাকে বোঝানোর জন্য যে কীভাবে একটা সেলস কল করতে হয়, তুমি একা গিয়ে যদি ব্যাপারটা হাতছাড়া হয়ে যায়, তো কাজেই তুমি একা যেও না, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও। তা তখন প্রণব বললো যে না না, আমি ওনাকে প্রায় যতটা কনভিন্স করবার করেই ফেলেছি, আমার চেনা পরিচিতের মধ্যে একজন, তা আমি আমার বাবার রেফারেন্সে ওনার কাছে যাচ্ছি, উনি কলকাতাতেই থাকেন, তা ওটা নিয়ে চিন্তা করবার কিছু নেই, আমি ঠিক ওনাকে ম্যানেজ করে প্রোডাক্টটা বিক্রি করে দিয়ে চলে আসবে, এইসব বলে ও অফিস থেকে বেরিয়ে যায় প্রণব। এইবার কুশল তখনও অফিসে বসে, কুশল আরও বেশ কয়েকজন ওর যে পোটেনশিয়াল ক্লায়েন্ট যারা হাতে রয়েছে তাদেরকে একটুখানি টেলিফোনে কল টল করে তারপর যখনই বেরোতে যাবে, ও তো অফিস থেকে বেরোবে, বিভিন্ন জায়গায় সেলসের কাজ তো ঘুরে ঘুরে কাজ, তা ও যখন অফিস থেকে বেরোতে যাবে তখনই ওদের টিম লিডার এসে উপস্থিত হয়েছে। এবার টিম লিডারের সেদিন কোনো একটা কারণে মন মেজাজটা ভালো ছিল না। এবার কুশলেরও সেই সময়টায় টার্গেটগুলো একটু ডাউনে যাচ্ছিল, টার্গেটগুলো ও খুব একটা অ্যাচিভ করতে পারছিল না, তো ওর রেজিস্টারে সেইভাবে কেসেস আসছে না, তো সেইটার জন্য উনি একটু রেগেও ছিলেন। আর যেহেতু কুশলের মুখোমুখি উনি পড়ে গেছেন, তখন বলেছে যে তুমি আমার সাথে আসো, তোমার সাথে কথা আছে। এবারে ডেকে নিয়ে গিয়ে যথেচ্ছাচারভাবে, মানে যা ইচ্ছা তাইভাবে কুশলকে উনি অপমান করলেন, এবং সেটা গোটা ব্রাঞ্চের সামনে, যে নিজে তো কোনো কাজ করতেই পারছো না, হ্যাঁ, টানা 10 দিন 15 দিন হতে চললো তুমি সেইভাবে কোনো কেসেস আমাদের ব্যাংকে দিতে পারোনি, কোনো কাস্টমার জোগাড় করতে পারোনি, তুমি কীভাবে কী সময় নষ্ট করছো আমি জানি না, তুমি একটা অপদার্থ, হ্যানা ত্যানা, এইভাবে যা তা অযোগ্য, জানোই তো সেলসের কাজে কীরকমভাবে হয়, আর তুমি এমন একটা লোককে রেফার করলে, এমন একটা ছেলেকে যেও কোনো কাজের না, মানে ওয়ার্থলেস,
গুড ফর নাথিং এরকম একটা ছেলেকে তুমি দিলে, নিয়ে সে যা ইচ্ছা তাইভাবে কুশলকে অপমান করেছে। তুমি বেরিয়ে যাও ব্রাঞ্চে, তুমি এতক্ষণ ধরে কী করছো, এই সেই, তোমার তো এখানে থাকার কথা না, এসির হাওয়া খাচ্ছ, এই সেই সব বলে ওকে বার করে দেয়। এবার কুশল কি করবে? কুশল এমনিতেই আমি বলেছিলাম রকচটা, ভেতরে ভেতরে রাগ হচ্ছে, প্রকাশ করতে পারছে না, হাত পাত পুরো কাঁপছে। তো ও একটা টু হুইলার চালাতো, ও ভাবলো যে আমি একটু বাড়িতে যাব, মানে মেসে আসবো, এসে একটু হাতে মুখে জল দেবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু রেস্ট নেবো, নিয়ে তারপর যে কটা কাস্টমারের ওখানে যাওয়া যায় সে কটা জায়গায় আমি যাব। কিন্তু এই অপমানটা যেটা আমাকে সহ্য করতে হলো, এই মুহূর্তে আমি বাড়ি না গিয়ে পারবো না, আমি এক্ষুনি কোথাও যেতে পারবো না বলে ও বাড়ির দিকে ড্রাইভ করে যাচ্ছে। তখন কটা বাজে? সকাল 11টা, 11:30 এরকম টাইম। এবার যেতে যেতে ওদের ব্রাঞ্চটা যেখানে, সেখান থেকে ও বাইক চালাতে চালাতে পার্ক স্ট্রিটের কাছে আসে। তা ওর মনে হয়, ওর গলাটা একটু শুকনো শুকনো লাগছিল, ওর মনে হলো যে একটা ক্যাফেটেরিয়াতে গিয়ে, একটা ক্যাফেতে গিয়ে একটুখানি কফি বা কিছু একটু খাবে, একটু ফ্রেশ হবে, নিয়ে তারপরে আবার বাইক নিয়ে বেরোবে। এইবার একটা ক্যাফেতে ও ঢুকেছে, ঢুকে সেখানে গিয়ে কিছু জিনিস অর্ডার দেবে, দিতে গিয়ে হঠাৎ দেখছে যে ওই ক্যাফের একটা কর্নারে, একটা টেবিলে প্রণব বসে আছে। কিন্তু প্রণব সেখানে একা বসে নেই, প্রণবের সাথে আরও দুজন ব্যক্তি সেখানে উপস্থিত, এবং দুজনেই কিন্তু মহিলা। তার মধ্যে একজন অল্প বয়স, যে প্রণবের বয়সী হবে, সেই মেয়েটা রয়েছে, একটা মেয়ে রয়েছে। আর তাদের সাথে মধ্যবয়স্কা একজন মহিলাও সেখানে কিন্তু উপস্থিত, একটু মোটাসোটা চেহারা, এবং তার হাতের, মানে দু হাতে প্রচুর এরকম ট্যাটু করা, মানে উল্কি টুলকি শোভা পাচ্ছে। এবার তারা কারা, কি বৃত্তান্ত, সেটা কুশল জানে না, ওর জানার কথাও না। কিন্তু ওই মোমেন্টে মানে প্রণবকে ওখানে দেখে ওর গেছে পায়ের রক্ত মাথায় উঠে। স্বাভাবিক, কারণ ওর কারণে কুশলকে অফিসে ঝাড় খেতে হলো, ম্যানেজারের থেকে কথা শুনতে হলো, নিয়ে তারপর নানান রকম মানে অপমানিত হতে হলো, নিয়ে তারপরে দেখছে যে কুশল, এই প্রণব এখানে বসে সময় নষ্ট করছে। তা এটা দেখেও প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, স্থান কাল পাত্র সব কিছু ভুলে গিয়ে ও ছুটে গিয়ে প্রণবকে মানে কলার ধরে তুলে ঠাঁটি একটা চড় মেরেছে। আমি আগেও বলেছিলাম যে কুশল প্রচণ্ড রকচটা টাইপের এবং হটকারিতার বসে কাজ করে, নিয়ে দাম করে একটা চড় মেরে দিয়েছে। মেরে বলছে যে, এবার প্রণব তো অবাক হয়ে গেছে, এখানে কুশলকে দেখতে পেয়ে অবাক হয়ে গেছে, সঙ্গে আবার দুজন রয়েছে। তা করে ও অবাক হয়ে তাকিয়েছে। তা তখন কুশল বলছে যে, কি ব্যাপার, আমি ওখানে খেটে খেটে মরছি, আমাকে হায়ার অথরিটি থেকে কথা শুনতে হচ্ছে, তোমাকে সেলস টিমে নেওয়া হয়েছে বলে, তোমাকে রেফার করেছি বলে, আমি এখানে দৌড়ে দৌড়ে 2-3 জনের টার্গেট আমি একা ফুলফিল করব, আর তুমি এখানে মহিলাদের নিয়ে বসে ফুর্তি হচ্ছে। তুমি কি কি ভেবেছোটা কি, তুমি কি কাজ করবে নাকি এসব করবে? তাহলে তুমি ইস্তফা দাও, ইউ বেটার রিজাইন। তা নিয়ে সেখানে একটা বিচ্ছিরি রকমের ঝামেলা সৃষ্টি হলো। এবং অদ্ভুত ব্যাপার, ওই ঝামেলাটার টাইমে প্রণব যতটা না রিয়্যাক্ট করলো, তার থেকে বেশি রিয়্যাক্টটা করলো কিন্তু ওর ওই বান্ধবীটা, অল্প বয়সী, যে ওর বয়সী। আর মধ্যবয়স্কা যে মহিলাটা ওখানে উপস্থিত ছিলেন, তিনিও একটা অদ্ভুত দৃষ্টিতে কুশলের দিকে কিন্তু পুরো ঘটনাটায় তাকিয়েছিলেন। তিনি কিন্তু আবার কোনো প্রতিবাদ কিছু করেননি। তো এরকমভাবে কিছু মানুষের মধ্যস্থতায় তারপরে ওই ক্যাফেটেরিয়ার যিনি ম্যানেজার তিনি উপস্থিত হলেন, নিয়ে ব্যাপারটাকে ওখান থেকে মেটানো হলো, ওদের প্রত্যেককেই ওখান থেকে বার করে দেওয়া হলো। প্রণব আর একটাও কথা বলল না, ওখান থেকে চলে গেল। তারপরে কুশল এলো একটুখানি মেসবাড়িতে এসে চোখে মুখে জল দিয়ে 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে নিজেকে ঠান্ডা করে আবার বাইক নিয়ে বেরোলো। এইবার সেই দিন অফিস থেকে ফেরার পর যখন কুশল ঢুকছে মেসবাড়িতে, তা তখন তমজিৎ আগে থেকেই পৌঁছে গেছিল। তমজিতের আগে ছুটি হয়ে গেছিলো, ওর অফিস থেকে ও আগেই ফিরে এসেছিলো, যেটা নিয়মিত হয়ে থাকে। তা তমজিৎ হঠাৎ বেরিয়ে এসে বলছে যে, হ্যাঁ রে কুশল, কী হয়েছে? প্রণব সমস্ত ওর লাগেজ টাগেজ গুছিয়ে নিচ্ছে, বলছে যে ও এখানে আর থাকবে না। কী হয়েছে? বলছে যে তুমি কুশলদাকে জিজ্ঞাসা করো, কুশলদা সব জানে। তা তখন কুশল বলছে যে, দেখ তমজিৎ,
ও যদি থাকতে না চায়, ওর থাকার কোনো দরকার নেই, ও যাক, ও যেখানে ইচ্ছা যাক, ও এই 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 ঘটেছে। তমজিৎ তো আর জানতো না এত কিছু ঘটেছে। এবারে কুশল বলছে ওকে যে এই ঘটনাগুলো ঘটেছে, আমি এরকম খেটে খেটে মরছি, আর ও এদিকে টাইম ওয়েস্ট করছে, ক্যাফেটেরিয়াতে গিয়ে বসে ফুর্তি করছে, কাজের বেলায় অষ্টরম্বা, কোনো টার্গেট ফুলফিল করতে পারছে না, আমার বদনাম হয়ে যাচ্ছে, এরপরে ওর তো চাকরি যাবেই, তার সাথে আমার চাকরিটাও যাবে। কুশল তখনও প্রণব তখনও কোনো রকম কিছু প্রতিবাদ করেনি, ওর মতো বাক্স প্যাটরা গুছিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। তাও তমজিৎ দু একবার ওকে বোঝানোর চেষ্টা করেছে যে এরকম মনোমালিন্য হতেই পারে, তুমি হঠাৎ করে এরকম একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছ কেন, থেকে যাও, আর কটা দিন থেকে যাও, এরকম বোঝানোর চেষ্টা করেছে, একটু মানিয়ে টানিয়ে নাও। কিন্তু প্রণব কোনো কথার কোনো উত্তর দেয়নি, কিছু বলেও নি, ও ওখান থেকে স্ট্রেট অ্যাওয়ে ওই সমস্ত গোছগাছ করে বেরিয়ে চলে যায়। এইবার ওই মেসবাড়ি ছেড়ে গেল ঠিকই, কিন্তু অফিসে কিন্তু প্রণব তখনও যাতায়াত করছে। অফিস মানে চাকরিটা কিন্তু ও ছাড়েনি, চাকরিতে কিন্তু ও তখনও ইনভলভড। এইবার হঠাৎ একদিন প্রণব ওদের যে টিম লিডার, মানে কুশলদের টিমেই তো প্রণব রয়েছে, আর সেই টিমের যিনি লিডার একজন অবাঙালি ভদ্রলোক, তার কাছে একটা আর্জি জানায় প্রণব যে ওকে নাকি দিন 3 কি 4 জন্য একটু বাড়ি যেতে হবে, আলিপুরদুয়ার যেতে হবে, কারণ ওর মা অসুস্থ। তা এরকম একটা দরখাস্ত দিলে পরে তো আর কেউ না করতে পারে না, ওকে পারমিশন দিয়েও দিয়েছে। এবার ও তো চলে গেছে আলিপুরদুয়ার। এইবার যেই পিরিয়ডটা ও অফিসে আসছে না, তখন একদিন ওই টিম লিডার ভদ্রলোকটি কুশলকে ডেকে পাঠিয়ে বলে যে দেখো, এটা আমার তোমাকে জানানোর কথাও না, তাও আমি জানাচ্ছি ভদ্রতার খাতিরে, যেহেতু তোমার রেফার করা ক্যান্ডিডেট ওই প্রণবকে আমরা কিন্তু এবার ছাড়ানোর ব্যবস্থা করব। বিশেষ করে আমি HR ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, ওর ব্যাপারে আমি জানাবো, নিয়ে কালকের মধ্যেই ওকে রিলিজ করবার, এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা আমি করছি। তা তখন কুশল নিজেও একটু রেগেছিল ভেতরে ভেতরে, বলছে হ্যাঁ আপনি যেটা ভালো মনে করবেন করবেন, ওর দ্বারা যদি টার্গেট অ্যাচিভ না হয় তাহলে ওকে তো ছাড়াতে আমরা বাধ্য হব, তো এতে তো কারোর কিছু বলার নেই, হ্যাঁ এটা আপনি আমার থেকে পারমিশন চাইছেন বা কেন। তা এরকমভাবে হলো কথাবার্তা এগুলো। তা সেই দিন সন্ধ্যাবেলায় উনি এরকম করবেন বলে ঠিক করলেন যে ছাড়ানোর জন্য একটা মেল টেল কিছু পাঠাবেন, কিন্তু সেই দিন সন্ধ্যাবেলায় আর উনি পাঠাতে পারেননি, পরের দিন পাঠাবেন। এইবার পরের দিন সকালবেলায় অফিসে একটা চূড়ান্ত দুঃসংবাদ। এই যে ভদ্রলোক, যে টিম লিডার মানে কুশলদের টিমটাকে যিনি লিড করতেন, তিনি নাকি অফিস থেকে বাড়ি ফেরার পথে গাড়ি করে ফিরছিলেন, নিজেরই গাড়িতে, নিজে ড্রাইভ করতেন না, ড্রাইভার ছিল, তা গাড়ি করে ফিরছিলেন, সেই মোমেন্টে গাড়ির মধ্যেই ওনার ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়। আচ্ছা, ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয় এবং ওখানেই তিনি মৃত। পরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ওনাকে ডেড বলে ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, এইবার এই ঘটনাটার পর তো অফিসে একটা শোকের ছায়া নেমে এলো। কিন্তু তুমি একটা জিনিস দেখো, এই ভদ্রলোকই কিন্তু প্রণবকে ওই অফিস থেকে ছাড়ানোর একটা পরিকল্পনা করছিলেন, ওনার সাথেই এই ঘটনাটা ঘটল। ফলত কি হলো, প্রণবকে যে ছাড়ানোর ব্যাপারটা, যেটা আর কেউ জানতো না, উনি মনে মনে ভেবেছিলেন যে HR ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন, কিন্তু সেটা তো আর তখনও বলে উঠতে পারেননি। তা যেই মানুষটা ওকে ছাড়ানোর কলকাঠিটা নাড়বে, তার সাথেই কিন্তু এই ক্ষতিটা হলো। আচ্ছা, তো এবার একজন এমপ্লয়ির মৃত্যু, ওরকম একজন গুরুত্বপূর্ণ একজন এমপ্লয়ি, অনেক অভিজ্ঞ একজন মানুষ ছিলেন তিনি, কিন্তু একটা কর্পোরেট ওয়ার্ল্ড, সেখানে তো আর কারোর মৃত্যুতে কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো এগিয়ে যাবে, নিজ ছন্দে সব কিছু এগোচ্ছে। এবার নির্ধারিত সময়ের পর প্রণব তো আবার ফিরে এলো, কাজে জয়েন করলো। এখন নতুন টিম লিডার, নতুন একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এইবার কিছুদিন পর কুশলকে বলা হলো হায়ার অথরিটি থেকে যে তোমাকে একদিন একটু একটা কাজে, ওদের যে আসানসোলের যে ব্রাঞ্চটা আসানসোলে, সেখানে তোমাকে যেতে হবে। অর্থাৎ কুশলকে একদম মানে
কদিনের জন্য আসানসোল যেতে হবে অফিসের কাজে, পরিষ্কার কথা। তা ও তো যাওয়ার বন্দোবস্ত করেছে, হাওড়া থেকে ট্রেনেও উঠেছে। এবার ট্রেনটা যখন যাচ্ছে অনেকটা সময় যাওয়ার পর ওর মনে হলো যে একটু ওয়াশরুমে যাবে, একটু চোখে মুখে জলের ঝাপটা দেবে। ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে টয়লেট করেছে, চোখ মুখে জল দিয়েছে কুশল। নিয়ে যখন ওয়াশরুম থেকে বেরোতে যাবে দেখছে, মানে যেই দরজাটা খুলে বেরোচ্ছে দেখছে ছেঁড়া জামাকাপড় পরা, নোংরা জামাকাপড় পরা একটা লোক ঠিক ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে, জামাটাতে চাপ চাপ রক্ত, আর লোকটার মুখের একটা অংশ পুরো থ্যাতলানো। আচ্ছা, এরকম একটা লোক দাঁড়িয়ে রয়েছে এবং লোকটা খুব বিশ্রীভাবে, মানে বিশ্রী একটা দৃষ্টিতে কুশলের দিকে তাকিয়ে রয়েছে এবং বাজেভাবে হাসছে। আর চারদিকে একটা দুর্গন্ধ। এবার এটা দেখে কুশল দিনের আলোয় তখন যথেষ্ট ভয় পেয়ে যায়। ভয় পেয়ে একটু চিৎকার করে ওঠে। চিৎকারে আশেপাশ থেকে অনেকগুলো লোক জড়ো হয়ে যায় এবং চিৎকার করার সঙ্গে সঙ্গে ও কী করে, ওর মানে দুটো হাত দিয়ে ওর চোখ ঢেকে ফেলে, মানে ওই দৃশ্য আর দেখতে পাচ্ছে না। তা এবার লোকজন জড়ো হয়ে গেছে, লোকজন জড়ো হয়ে ওকে ওর কাঁধ ধরে একটুখানি ঝাঁকাচ্ছে যে কী হয়েছে, কী ব্যাপার, আপনি চেঁচালেন কেন। তা ততক্ষণে ওর সম্বিত ফিরেছে। ও দেখছে যে ওই বাথরুমের সামনেই দাঁড়িয়ে আছে, চারপাশে কেউ নেই, মানে ওই লোকটার চিহ্নটা নেই। অন্যান্য সমস্ত লোকেরা, একজন টিকিট চেকারকেও দেখা গেল, তিনি এসে উপস্থিত হয়েছেন। কিন্তু ও যাকে দেখেছিল ওই মুখ থ্যাতলানো অবস্থায় একজন লোককে, সেরকম কাউকে ও আর দেখতে পেল না। এইবার ও তো কোনো মতে ওকে ওর সিটে আবার বসানো টসানো হয়েছে। এবার ওর সিটটা ছিল জানলার ধারে। এইবার অদ্ভুত ব্যাপার, যতগুলো স্টেশন দিয়ে ওই গাড়িটা পাস করছে প্রত্যেকটা স্টেশনের প্ল্যাটফর্মে ওনাকে ওই লোকটাকে দেখতে পাচ্ছে। আচ্ছা। এবং সেই একই দৃষ্টি, একই হাসি, একই মুখের অভিব্যক্তি, একই জামা কাপড় পরা, ওই রকম রক্ত লাগা, মুখের এক পাশ থ্যাতলানো, ওই রকমভাবে প্রত্যেকটা স্টেশনে যেখানে গাড়ি একটু স্লো হচ্ছে বা দাঁড়াচ্ছে, সব স্টেশনে তো আর দাঁড়াবে না, কারণ এটা ইন্টারসিটি একটা গাড়ি। তা যেই যেই স্টেশনগুলোতে দাঁড়াচ্ছে সেখানে দেখতে পাচ্ছে, বা যেখানেই গাড়ি স্লো হচ্ছে সেখানেই ওই লোকটাকে দেখতে পাচ্ছে জানলা দিয়ে। তাই এটা দেখে ও ভাবলো যে কী হচ্ছে ব্যাপারটা, আমি এরকম কাকেই, মানে এরকম কেন দেখছি, কাকেই বা দেখছি, তাহলে কি আমার মাথার কোনো গণ্ডগোল শুরু হলো। যাই হোক, তা সাময়িকভাবে তারপরে আর দেখতে পাইনি, মানে যতটা টাইম লেগেছে আর কি আসানসোল পৌঁছাতে, আর দেখতে টেকতে পাইনি। তা ওর মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ছিল। এবার আসানসোল পৌঁছে সেদিনই ও কাজটা করবে, সেই কাজটাও সারলো। সেরে সন্ধ্যাবেলায় ও হোটেলে ব্যাক করেছে, পরের দিনই আবার ফেরা। এবার হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ও রিসেপশনে একটা ফোন করে বলেছে যে এক কাপ কফি পাঠাতে ওর জন্য, এক কাপ কফি ও খাবে। তা বলা হলো যে ঠিক আছে, আমরা উইদিন 5 মিনিটস আমরা কফিটা পাঠাচ্ছি। এবার ফোনটা রেখে দিয়ে ও ল্যাপটপটা খুলে বিছানায় বসেছে আরাম করে, কিছু কাজ টাজও করে রাখবে, কিছু মেল টেল পাঠানো। এবার ল্যাপটপে টাইপ করা শুরু, মানে করতে না করতেই হঠাৎ দরজায় নক, কেউ হঠাৎ দরজা ধাক্কাচ্ছে। ও ভেবেছে যে বোধহয় কফি নিয়ে এসছে। এইবার ও নেমে গিয়ে দরজাটা খুলে আবার দেখছে ওই লোকটা দাঁড়িয়ে, ওই মুখ থ্যাতলানো, জামা কাপড় ছেঁড়া, রক্তে ভেসে যাচ্ছে চারদিক, এরকম একটা লোক দাঁড়িয়ে রয়েছে। ওই লোকটাকেই দেখতে পেয়েছে। দেখে আবার ও মানে ভয় দুপা পিছিয়ে এসছে এবং প্রচণ্ড জোরে চিৎকার করে উঠেছে, ভয় চোখ টোক ঢেকে ফেলেছে। ঢেকে যখনই ও আবার আস্তে আস্তে হাত দুটো নামিয়েছে, নামিয়ে দেখছে যে কফি হাতে নিয়ে ওয়েটার দাঁড়িয়ে রয়েছে এবং অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তাকিয়ে ওকে জিজ্ঞাসা করছে যে ব্যাপার কি স্যার, আপনি ঠিক আছেন তো, আপনার শরীর ঠিক আছে তো, আপনি এরকম চেঁচিয়ে উঠলেন কেন। যাই হোক, ও আর কিছু বলতে পারলো না। ও কোনো মতে কাপটা নিল, কফিটা নিল, নিয়ে দরজা বন্ধ করে। সেই রাতে আর কিছু অস্বাভাবিক কিছু ঘটেনি। তো এবার আসানসোলের কাজ সেরে কুশল তো কলকাতায় ব্যাক করেছে। ব্যাক করে, মানে যেদিন ব্যাক করেছে
সেদিন অফিসে না গেলেও চলতো, ও তাও মনে করলো যে আমি সেকেন্ড হাফে একবার অফিসে যাব, গিয়ে কিছু কাজ আছে, আমি আমার ম্যানেজারের সঙ্গে একটুখানি কথা বলবো বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। এমনি কোনো বাধ্যবাধকতা ছিল না, তা ওর মনে হলো যে ও একটু অফিসে যাবে সেদিন। অফিসে গিয়ে ও দেখছে যে এন্টায়ার ব্রাঞ্চে সমস্ত এমপ্লয়িজরা যতজন আছে ওখানে কাজ করে, বিশেষ করে সেলস টিমের ছেলেমেয়েরা ওখানে দাঁড়িয়ে সবাই খুব উত্তেজিত হয়ে হাততালি দিচ্ছে এবং কাউকে একটা প্রেজ করছে, কারোর একটা খুব প্রশংসা করছে। তা ও ঢুকে দেখছে যে ব্রাঞ্চের একটা কর্নারে প্রণব দাঁড়িয়ে রয়েছে। প্রণবের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে ওদেরই টিম লিডার, নতুন টিম লিডার, আর ওদেরকে ঘিরে বাকি সমস্ত এমপ্লয়িজরা, অন্যান্য টিমের এমপ্লয়িজরা, ওর টিমের এমপ্লয়িজরা, ছেলেরা সবাই ওখানে উপস্থিত। এবং সবাই মানে দেখে মনে হলো প্রত্যেকেরই সেন্টারে রয়েছে হচ্ছে, মানে সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে ওই প্রণব। তা ওদের যে টিম লিডার তিনি বলছেন যে এরকম অসম্ভব তুমি সম্ভব করলে কি করে, এরকম নানান রকম কথা বলছে। তাতে কুশলের মনে হলো যে প্রণব এমন একটা কিছু করেছে যেটা এই ব্রাঞ্চের প্রত্যেককে অবাক করেছে। তা অন্যান্যদের থেকে শুনে ও জানতে পারল যে একটা হাই পোটেনশিয়াল কোনো ক্লায়েন্টকে ম্যানেজ করে ওকে দিয়ে প্রায় বেশ মোটা অ্যামাউন্টের, মানে 7-8 লাখ টাকার মতো একটা কিছু ইনভেস্ট করিয়েছে ওই প্রণব। তা এইটা শুনে কুশলের বেশ অবাক লাগলো যে এতদিন ধরে আমার থেকে কাজ শিখে বা টিমের অন্যান্য অভিজ্ঞ যারা রয়েছে তাদের সাথে ঘোরাঘুরি করে প্রণব একটা টার্গেটও অ্যাচিভ করতে পারলো না, ফুলফিল করতে পারলো না, তাহলে হঠাৎ 7-8 লাখ টাকার টার্গেটও অ্যাচিভ করলো কী করে? তা যাই হোক, এবার যা হয় আর কি, কর্পোরেট নর্মসের মধ্যে পড়ে, সবাই ওকে কনগ্র্যাচুলেট করছে। তা তখন প্রণব, এই কুশলও গিয়ে প্রণবকে কনগ্র্যাচুলেট করে যে অভিনন্দন, তুমি খুব ভালো কাজ করেছো, আমার তরফ থেকে বেস্ট উইশেস, আই এম ভেরি মাচ গ্ল্যাড উইথ ইউ। তা এবার কিছুদিন আগের অপমান তো আর ভুলতে পারেনি। তাও প্রণব তখন একটু মৃদু হেসে কুশলকে বলে, এইবার তো আমার সাকসেস শুরু হলো, তুমি ব্যাপারটা নিতে পারবে তো কুশলদা? এরকমভাবে একটা অদ্ভুত প্রশ্ন ওই প্রণব কুশলকে করে। তা তখন কুশল বলছে যে কেন নিতে পারবো না, তুমি যেটা আজকে করছো এগুলো আমি অনেক দিন আগেই করে ফেলেছি, তা তুমি না হয় এই ফিল্ডে নতুন এসে তুমি নতুন করে করছো, হ্যাঁ আমার বেস্ট উইশেস অলওয়েজ তোমার সাথে থাকবে। তো এটা নিতে পারা না পারার তো কিছু ব্যাপার নেই। তা যাই হোক, তখন আর কোনো রকম কথা টথা বাড়ায়নি। এইবার এই ঘটনাটার পর থেকে হঠাৎ করে কুশল দেখছে যে ওর কাজগুলোতে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না, কিন্তু প্রণব কিন্তু বারবার করে নতুন নতুন টার্গেট ও ধরছে, মানে নতুন নতুন পোটেনশিয়াল কাস্টমারদেরকে ও পাকড়াও করছে এবং তাদেরকে দিয়ে ভালো অ্যামাউন্টের ব্যবসা কোম্পানিকে দিচ্ছে এবং প্রত্যেকে ওর পারফরমেন্সে প্রচণ্ড রকমের খুশি। কিন্তু কুশল দিনরাত লেগে থেকেও কিচ্ছু করতে পারছে না, মানে ওর পার্সোনাল টার্গেট কিচ্ছু অ্যাচিভ হচ্ছে না। ওর এন্টার টিমটা হয়তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু ও নিজে কিছুই সেরকম একটা করে উঠতে পারছে না। যাই হোক, এইভাবে বেশ কটা দিন যাওয়ার পর হঠাৎ একদিন ওই কোম্পানির যিনি রিজিয়নাল ম্যানেজার তিনি হঠাৎ করে ব্রাঞ্চে ভিজিট করতে আসেন এবং সেটা মানে একদম সারপ্রাইজ একটা ভিজিট ছিল। কাউকে না বলে কয়ে তিনি চলে আসেন এবং সবার সঙ্গে একটা মিটিং করতে চান। প্রত্যেকটা টিম লিডার, প্রত্যেকটা টিম মেম্বার, প্রত্যেকের সাথেই উনি একটা মিটিং ডাকেন। তা সেই মিটিংয়ে বিশেষভাবে ওই প্রণবকে অভিনন্দন জানানো হয়, ওর প্রশংসা করা হয়, নানান রকম করেন ওই রিজিয়নাল ম্যানেজার ভদ্রলোকই করেন। এবার প্রণব এই কুশলকে কিন্তু তিনি যেহেতু এই টার্গেটগুলো ফুলফিল করতে পারছেন না, এবার রিজিয়নাল ম্যানেজার তো আর একদম টিম লিডারের মতো অতটা খারাপভাবে কোনো কথা বলবে না, তাও মোটামুটি একটু নরম গরম কথা প্রণবকে, এই কুশলকে শোনায়। এবং কুশল যখনই কিছু বলতে যাচ্ছে তখনই কুশলের মনে হচ্ছে ওর জিভটা যেন ভারী হয়ে যাচ্ছে,
এবং গলার দিকটাতে একটা খিচুড়ি মতো ভাব, যেটা ওকে কথা বলা থেকে আটকাচ্ছে। এরকম একটা অনুভূতি কিন্তু ওর মধ্যে হচ্ছে। ও প্র্যাকটিক্যালি ওই মিটিংটাতে পুরো বোবার মতো চুপ করে বসেছিল, একটাও কথা বলতে পারেনি। এইবার সেই দিন যখন অফিস থেকে ও বাড়িতে ফেরে, বাড়ি ফেরার টাইমে ওর বারবার মনে হচ্ছিল যে বাইকে ওর পিছনের সিটে কেউ যেন একটা বসে আছে। অর্থাৎ দেখো, যারা টু হুইলার চালায় তারা এটা আরও ভালো বলতে পারবে। টু হুইলার যখন কেউ চালাচ্ছে তখন ঠিক পেছনে যদি কেউ বসে অটোমেটিক্যালি বোঝা যায় যে পেছনে কেউ আছে। কিন্তু আর কুশলের কি হচ্ছে, ওর মনে হচ্ছে যে ওর পেছনের সিটটায় কেউ বসে আছে, কিন্তু ও কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু ও বুঝতে পারছে যে কেউ একটা আছে। ঘন ঘন একটা নিঃশ্বাসও পড়ছে ওর কাঁধের ওপর। যাই হোক, এইভাবে কোনো মতে ও বাড়ি অবধি এলো। বাড়িতে আসার পর ওর শরীর বেশ খারাপ, মাথা টাথা ঝিম ধরে যাচ্ছে, হাত পা একটুখানি অসাড় হয়ে যাচ্ছে, রাতের দিকে জ্বর এলো। এই নিয়ে সারাটা রাত ও খুব মানে শারীরিক অসুস্থতায় ও খুব কষ্ট পেতে লাগলো। পরের দিন সকালেও কিন্তু ওর শরীর খারাপের রেশটা গেল না। ও ভাবলো যে আমি আজকে আর অফিসে যাব না, আজকের দিনটা আমি রেস্ট নেব। ও টিম লিডারকে একটা মেসেজ করে দিল, করে বাড়িতে শুয়ে গেল। এবার তমজিৎ তো আর বাড়িতে থাকতে পারবে না, তমজিৎকে অফিসে যেতে হবে। এইবার দুপুরের দিকে ও যখন একটু সুস্থ বোধ করছে, ওই কুশল তখন একটু উঠে বাথরুমের দিকে যাচ্ছে। এবার বাথরুমে ঢোকবার আগে হঠাৎ করে ওর নাকে একটা পচা গন্ধ আসে, একটা দুর্গন্ধ পায়। তাও কোনো মতে বাথরুমে যায়, একটু চারদিকে ফিনাইল টিনাইল ঢালে, একটু চোখে মুখে জল দেয়, ভাবে যে একটুখানি চা বানিয়ে খাবে। এবার চা বানানোর জন্য ও যখন রান্নাঘরে ঢুকেছে, দেখছে মানে এটা যখন ও আমাকে বলছিল ওরা ঘটনাটা, আমারই শুনে খুব ভয় লেগে গেছিলো। ও দেখছে যে রান্নাঘরের একদম কর্নারে, মানে রান্নাঘরের যে স্ল্যাবটা, গ্রানাইটের যে স্ল্যাব, সেটা এরকমভাবে একটা দেওয়াল, আর এই দিকে আরেকটা দেওয়ালে কন্টিনিউড হয়েছে। তো এই স্ল্যাবটার নিচে কর্নারে হাঁটু মুড়ে বসে রয়েছে ওই লোকটা, যার ওই জামা ছেঁড়া মুখের একাংশ থ্যাতলানো। ওই লোকটা বসে আছে, ওরকম বিচ্ছিরিভাবে ওর দিকে তাকিয়ে হাসছে, এবং যখনই চোকাচুকি হচ্ছে তখনই লোকটা মুহূর্তের মধ্যে মিলিয়ে যাচ্ছে, তার আর কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। তা ওটা দেখে আবারও মানে কুশলের ওপর মারাত্মক রকম একটা এফেক্ট পড়েছে স্বাভাবিকভাবেই। এবার ও চা খাওয়ার হলো না, ওই সব দেখার পরে তো আর ও চা বানিয়ে খেতে পারবে না। ও দৌড়ে ওর নিজের ঘরে এসে দরজা টরজা বন্ধ করে দিয়ে বিছানার ওপর বসে আছে, ঠকঠক ঠকঠক করে কাঁপছে। উল্টো দিকের টেবিলে ওর ল্যাপটপটা রাখা ছিল। এবার ল্যাপটপটা ওর কাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ ল্যাপটপে ওর সমস্ত সেলসের ডেটাবেসগুলো রয়েছে, যেই কাস্টমারদের সাথে ও মিট করেছে সেগুলো এক্সেল শিটে রয়েছে। তারপর ও যে পার্ট টাইমে ডিস্ট্যান্সে যে ম্যানেজমেন্ট কোর্সটা করে, তার অনেক স্টাডি মেটেরিয়ালস, অনেক কিছু জিনিস, প্রেজেন্টেশন ওর মধ্যে রয়েছে, মানে খুব ইম্পর্ট্যান্ট ওর কাছে ল্যাপটপটা। এইবার উল্টো দিকের টেবিলটাতে ল্যাপটপটা রাখা, হঠাৎ করে ওর মনে হলো ল্যাপটপটাকে যেন কেউ ঠেলে, মানে ল্যাপটপটাকে যদি কেউ ঠেলে টেবিল থেকে ফেলে দেয়, ল্যাপটপটা গিয়ে মাটিতে আছড়ে পড়ে, ঠিক সেরকমই একটা ঘটনা ঘটলো। মানে কেউ নেই, কেউ কোথাও নেই, ল্যাপটপটা প্রথমটা একটুখানি থরথর করে কেঁপে উঠে, তারপরে পুরো মনে হলো যেন ল্যাপটপটাকে ঠেলে কেউ ফেলে দিল মেঝেতে। এবার ল্যাপটপটা পড়ে গিয়ে তার তো যা ক্ষয়ক্ষতি হওয়ার তা তো হলোই। এইবার সেই দিন তমজিৎ যখন বাড়িতে ফিরল, তারপর থেকে কথায় কথায় কারণে অকারণে দুই বন্ধুর মধ্যে ঝগড়া ঝামেলা লাগতে শুরু করলো। এইবার বাড়িতে মানে বুঝতেই পারছো যে কিছু তো একটা গণ্ডগোল হয়েছে। তাই প্রেত চালান হলে পরে আমি এটা আগেও বহু এপিসোডে বলেছি, তোমার এখানে অন্যান্য জায়গাতেই, যে প্রেত যখন বাড়িতে চালান হয় বা কোনো একটা জায়গায় যেখানে অনেকে বসবাস করে, তখন প্রথম সিমটম হচ্ছে কথায় কথায় প্রত্যেকের মধ্যে অশান্তি লেগে যাওয়া। কেউ যদি একা সেই বাড়িতে থাকে তাহলে তার মুড সুইং হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হয় প্রেত চালান হলে পরে। তা যাই হোক, এরকম কথায় কথায় অশান্তি লেগে যাচ্ছে। এবার পরের দিন যখন কুশল বাইক চালিয়ে অফিসে যাচ্ছে,
তখনও তার আবার ওই একই ফিলিংস যে বাইকে আরও কেউ রয়েছে। এবার একটা সিগন্যালে বাইকটা দাঁড় করিয়েছে, সিগন্যালটা যখন রেড থেকে আবার গ্রিন হয়েছে, মানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, সবাই যখন আবার যাবে, তখন কুশল আর বাইকটাকে স্টার্ট দিয়ে চালাতে পারছে না, বাইকটা বন্ধ হয়ে গেছিলো। সে বাইক আর নতুন করে স্টার্ট নিচ্ছে না, পেছন থেকে যা হয় আর কি অফিস টাইমে, হ্যাঁ, পেছন থেকে লোকেরা অধৈর্য হয়ে একটুখানি আজে বাজে একটু উঁচু স্বরে কথা বলতে শুরু করেছে, গালিগালাজ করছে। তার ট্রাফিক পুলিশ এসে ওকে সাইড করায়, নিয়ে তারপরে তো বুঝতেই পারে যে বাইক খারাপ হওয়ার জন্য, মানে বাইকটা খারাপ হয়ে গেল, বাইক তখন আর কিছু করা যাচ্ছে না। তো যাই হোক, ঠেলতে ঠেলতে মেকানিকের কাছে নিয়ে গেছে, মেকানিক কোনো মতে ওটা চালানোর ব্যবস্থা করে ও আবার সেদিন আর ওর অফিসে যাওয়া হলো না। ওর মানে শরীর খারাপ লাগছিল রীতিমতো। এইবার এই দিনটার পর ও যখন আবার অফিসে যাওয়া শুরু করলো কুশল, এবার অফিসে কি হচ্ছে, ও যেরকম কথায় কথায় টেম্পার লুজ করে ফেলছে, ওকে দেখেও ওর কলিগসরা বাজেভাবে রিয়াক্ট করছে কারণে অকারণে। যেই কুশলের সঙ্গে প্রত্যেকটা মানুষেরই একটা সুসম্পর্ক ছিল ওই অফিসটাতে, সেই জিনিসটা আর ওর মধ্যে দেখা যাচ্ছে না। মানে ও নিজেও সবার সঙ্গে একটু রেগে রেগে কথা বলছে, বাকিরাও ওর সাথে রাগারাগি করে কথা বলছে, মানে ওকে দেখে মোদ্দা কথা সবাই রিয়াক্ট করছে। প্রণব তখন ওই অফিসে কাজ করে এবং প্রণবের কিন্তু উত্তরোত্তর একটা ডেভেলপমেন্ট, সেটা প্রত্যেকেরই নজরে পড়ছে। ব্যাপারটা বুঝতে পারছো তো কী হচ্ছে? এইবার আরও কিছুদিন পর অফিসে একটা বিচ্ছিরি রকমের ঘটনা ঘটলো, যেটা কুশলের সাথেই ঘটলো। সেটা হচ্ছে, ও অফিসে গেছে, গিয়ে ওর যেটা ওয়ার্ক ডেস্ক সেখানে বসতে যাবে, বসতে গিয়ে হঠাৎ দেখতে পাচ্ছে অফিস ভর্তি লোক, ব্রাঞ্চ ভর্তি লোক, তার মধ্যেও এরকম একটা দৃশ্য ও দেখছে যে ওই মুখ থ্যাতলানো যে লোকটা, জামাকাপড় ছেঁড়া, জামাকাপড় পরা, ওই লোকটা ওর ওয়ার্ক ডেস্কে বসে ওর দিকে তাকিয়ে বাজেভাবে হাসছে। তা ওটা দেখেও খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চিৎকার করে ওঠে, সবাই ছুটে আসে, এসে দেখায় ওকে যে দেখো তুমি যেটা বলছো কিচ্ছু নেই, ওই চেয়ারটা পুরো খালি, কেউ কিচ্ছু নেই। এবার উল্টে সবাই ওকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করছে। এবার ওর যে বস, হ্যাঁ, ইমিডিয়েট যে ওপরে যে রয়েছে, সে বলছে যে তুমি কটা দিনের ছুটি নাও, তুমি একটু ডাক্তার দেখাও, তোমার একটু রেস্টের দরকার, তোমার কিছু একটা প্রবলেম হচ্ছে, এরকমভাবে বলছে। এবার একটা কর্পোরেট ওয়ার্ল্ড, একটা ব্যাংকের ব্রাঞ্চ, সেখানে তো আরও ভূতের গল্প শোনাতে পারবে না। তা যাই হোক, তা এরকমভাবে ও আবার বাড়ি চলে এসছে, আর কাজ করা হলো না। এবার একটা ক্লায়েন্ট ওর হাতে ছিল, যেটা মানে যাকে কনভিন্স করলে পরে ওর ওই মান্থের মতো টার্গেটটা উঠে আসতো। এবার সেই অনেক প্ল্যান প্রোগ্রাম করে ওর ম্যানেজারকে বুঝিয়ে কুশল কী করলো, একদিন অফিসে না গিয়ে ডাইরেক্ট ওই ক্লায়েন্টের ওখানে গেল। এবার পরেও আমাকে বলছিল, যখন ও ঘটনাগুলো ন্যারেট করছিল আমাকে, যখন ও ক্লায়েন্টের ওখানে যাচ্ছে, মানে সিঁড়ি দিয়ে যখন উঠছে ওর ফ্ল্যাটে, তখন কেউ যেন ওর কানে কানে বলছে যে এর সঙ্গে গিয়ে একটু ঝামেলা করে আসিস, এর সঙ্গে গিয়ে একটু ঝগড়া করে আসিস। বারবার করে ওকে কেউ যেন পোক করছে, এর কোনো কথা মানবি না, এ বেশি প্রশ্ন করলে একে উল্টোপাল্টা বলে দিবি। দেখো, সেলস কলে যখন আসে কেউ, মানে ধরো সেটা ব্যাংকে হোক বা ইন্স্যুরেন্স কোম্পানি হোক, কাস্টমাররা তো প্রশ্ন করবেই, এটা জানা কথা। তা সেখানেই ওকে কেউ যেন প্রভোক করছে যে বেশি প্রশ্ন করলে ওকে উল্টোপাল্টা বলে দিবি, এরকম ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তা এবার ও যথারীতি সেখানে যায়, ক্লায়েন্টের সাথে কথা বলে, কিন্তু ওকে ওই যে প্রভোকেশনটা যে করেছিল, একটা অদৃশ্য কণ্ঠস্বর ওর কানে কানে যে বলেছিল, ও তারই বশবর্তী হয়ে ও কি করে, ওই ক্লায়েন্টের সাথে বিচ্ছিরি রকমের একটা ঝামেলা করে। এবং সেটা এমন চূড়ান্ত ঝামেলা হয় যে সেই কাস্টমার ওদের কোম্পানিতে ওর নামে কমপ্লেন করতে বাধ্য হয়। এবার কমপ্লেন করার পর হায়ার অথরিটি থেকে ওকে প্রচণ্ড রকম মানে ধমক টমক দেওয়া হয়, আজে বাজে কথা শোনানো হয়, এবং ওকে নোটিশ পিরিয়ডে ফেলে দেয়। বলে যে তুমি একটা নতুন কোনো কাজ দেখে নাও, এই পিরিয়ডটা যাওয়ার পর আমরা তোমাকে আর কাজে রাখতে পারবো না। হলো, এইবার আস্তে আস্তে কি হলো, কুশলের এখান থেকে চাকরিটা চলে গেল, ও পুরো বাড়িতে বসে রইল। এবার বাড়িতে বসে বসে ও পুরো ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিল। মোটামুটি এই জায়গাটা থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি ও ড্র করতো, কিন্তু
সেই টাকাটা, সেই ইনকামটা পুরো বন্ধ হয়ে গেল। ইন দ্য মিনওয়াইল আরও একটা বাজে ঘটনা, সেটা হচ্ছে যে ওর একটা সেমিস্টার ছিল, ও যেখানে ম্যানেজমেন্ট কোর্স করছিল সেটার একটা সেমিস্টার ও আগেই দিয়ে রেখেছিল, সেটার রেজাল্ট বেরোনোর কথা কিছুদিনের মধ্যে। যখন রেজাল্টটা বেরোলো, প্রত্যেক কটা সাবজেক্টে, মানে যে কটা পেপারে ও দিয়েছিল প্রত্যেকটা পেপারে ও ব্যাক পেল, অর্থাৎ পাস মার্কসটা উঠল না। অথচ ও দাবি করছে যে ও যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছিল, এতটা খারাপ ওর হওয়ার কথা না। মানে 4টে সাবজেক্টেই এরকম ফেল, মানে বিলো পার্সেন্টেজ মার্কস, সেটা কখনোই হতে পারে না ওর ধারণা যেটা। যাই হোক, কিন্তু হলো। এইবার অন্যান্য কোম্পানিগুলোতে ও সিভি পাঠাচ্ছে, ইন্টারভিউয়ের জন্য চেষ্টা করছে, কোনো জায়গা থেকেই কল আসছে না। একটা জায়গা থেকে আলটিমেটলি কল এলো, সেখানে ও গেল ইন্টারভিউ দিতে, কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে গিয়েও একটা ভয়ঙ্কর ঘটনা। ও যখন ইন্টারভিউয়ারের কেবিনে ঢুকছে, ঘরটাতে ঢুকছে, কাঁচ দিয়ে ঘেরা ঘর, দরজা খুলে ঢুকতে গিয়েই দেখছে যে ইন্টারভিউয়ারের যে চেয়ারটা, সেই চেয়ারটাতে ওই মুখ থ্যাতলানো লোকটা বসে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, দেখেই ও চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। তখন চারদিক থেকে লোক এসে, যা 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 হয়েছে এর আগে ওর সাথে আবারও সেই জিনিস হলো, ওকে এসে ঘিরে ফেলে বলে যে কই, কোথাও কেউ নেই তো, এটা তো তোমার দৃষ্টিভ্রম, তোমাকে ইন্টারভিউ দিতে হবে না, তুমি বাড়ি যাও। এরকমভাবে আরও বেশ কয়েকবার এই লোকটাকে ও দেখতে পায় রাত বিরেতে। অথচ তমজিৎ কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু তমজিৎ এইগুলো শিকার হচ্ছে। আর তমজিতেরও মাঝে মধ্যে একটু ডিপ্রেস লাগে, একটু টাকা কড়ির অসুবিধা, একটু ব্যয়, এই ব্যাপারগুলো হয়। এইবার এই তমজিৎ বলে যে ছেলেটা, এই কুশল তো আস্তে আস্তে ডিপ্রেশনে চলেই যাচ্ছে, এবং তমজিতের কোথাও গিয়ে একটা মনে হয়, মানে সেটা কুশল মনে হওয়ার অবস্থায় ছিল কি ছিল না তখন আমি জানি না, কিন্তু তমজিতের মনে হয় যে এই যে প্রণব বলে যে ছেলেটা, এই কিছু কলকাঠি নেড়ে কিছু একটা করছে। তার কারণ ওর তরতর করে উন্নতি হয়ে যাচ্ছে, আর এই দিকে মানে কুশলের সব কিছু আটকে যাচ্ছে। এটা তো মানে খুব একটা ন্যাচারাল ব্যাপার নয়। যাই হোক, তাই এবার তমজিৎ তখন আমার সাথে যোগাযোগ করে। আমি কুশলের চার্টটা দেখি, চার্টটা দেখতে পাই যে ওর কর্মজীবনে যেই ব্যাপারগুলো ফেস করছে, সেই ব্যাপারগুলো ওর সাথে আদৌ ঘটার কথা নয়। ওর মাইনে কড়ি ভালো পাওয়ার কথা, চাকরি চলে যাওয়ারও ওর কোনো যোগ নেই। এবং আমি যেই টাইমটাতে ওর চার্টটা অ্যানালাইজ করি, তখন যে দশা অন্তর্দশা যেগুলো চলছিল, তাতে ওর কোনো রকম চাকরি চলে যাওয়ার যোগ ছিল না। তাহলে এইগুলো কেন হবে? তা তখন তমজিৎ এই পুরো ঘটনাটা আমাকে ন্যারেট করে, যেটা আমি তোমায় এতক্ষণ ধরে বললাম। তা আমি তখন আমার টিমের ওই ভদ্রলোকের সঙ্গে একসাথে বসলাম, বসে ঘটনাটা শেয়ার করলাম, নিয়ে তারপর আমরা মেডিটেশনের মাধ্যমে কিছু ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম, এবং আমরা বললাম যে ওই মেস বাড়িটাতে আমরা একদিন যাব। তা একটা দিনক্ষণ ঠিক করে আমরা গেলাম। ঢুকেই আমার যেটা মনে হলো যে প্রচণ্ড রকমের নেগেটিভিটি চারদিকে স্টাক হয়ে রয়েছে। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছি, তখন আমি একবার ওই মুখ থ্যাতলানো অবস্থায় যে লোকটার কথা বারবার বলা হচ্ছিল, আমি তার একটা প্রেজেন্স ফিল করি সিঁড়ি দিয়ে ওঠার টাইমে। এবং আমার সাথে যিনি ছিলেন, তিনিও পরে আমাকে বললেন যে উনি রান্নাঘরের দিকটাতে ফিল করেছিলেন। এইবার পরে আমাকে মানে বলেন উনি যে যেই স্পিরিটটাকে এখানে মানে প্রেত চালান করা হয়েছে, একদম পাতি বাংলা ভাষায় প্রেত চালান করা হয়েছে, এবং কুশলের ওপর যে ক্রিয়াটা করা হয়েছে তাকে বলা হয় স্তম্ভন ক্রিয়া। স্তম্ভন ক্রিয়া মানে মানে সব কিছু স্তম্ভন করে দেওয়া, মানে একদম স্তব্ধ করে দেওয়া। ঠিক আছে, তা যাতে ওর কোনো রকম গ্রোথ না হয়, ও যেরকম আছে সেরকমই থাকবে, তার থেকে আস্তে আস্তে আরও ডিটোরিয়েট করবে, আগে বাড়তে পারবে না। তা সেরকমই কিছু একটা করে, এই ব্যাপারটা প্রণবই করে। এবং প্রণবের সঙ্গে মানে যেটা আসনে বসে বোঝা যায়, একটা ভিজুয়ালাইজেশন তো হয় আমাদের, তা প্রণবের সঙ্গে জোট বেঁধে আছে একজন মহিলা। মনে করে দেখো, ওই ক্যাফেটেরিয়াতে ওই প্রণবের সাথে আরেকটি মেয়েকেও কিন্তু দেখা গেছিলো, এবং একটা মধ্যবয়স্কা মহিলা ছিলেন যার গায়ে ট্যাটু ফ্যাটু করা ছিল, এরকম নানান রকম উল্কি। তা ওই মহিলা, তা ওইরকম কোনো একটা মহিলা ওর সঙ্গে জড়িত, এবং এই কাজটা উইচক্রাফটের মাধ্যমে করা হয়েছে, এবং কিছুটা তন্ত্রের যে ডার্ক সাইড সেইটারও ইউটিলাইজেশন এখানে হয়েছে, হয়ে তারপর ওর ওপরে স্তম্ভন ক্রিয়া করা হয়েছে। এবং যেই স্পিরিটটাকে এখানে প্রেরণ করা হয়েছে, সেটা হচ্ছে কোনো একজন মজুর শ্রেণীর কোনো একজন মানুষের। ঠিক আছে, এবার কাকে
মানে প্রয়োগ করা হয়েছে সেটাও কিন্তু মানে আসনে বসলে বোঝা যায়, ঠিক আছে। এবার স্পিরিটদের সঙ্গে কমিউনিকেশন তো সেইভাবে আমাদের হয় না। আমাদের কি হয়, যাকে প্রেরণ করা হয়েছে বা যার ব্যাপারে আমরা একটু জানবার চেষ্টা করছি, সেই সংক্রান্ত কিছু ছবি, মানে সেটা মানে স্টিল পিকচার বলো কি চলমান কোনো ছবি বলো, এগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তা সেইটাতে দেখা যায় যে এই যে স্পিরিটটা যার, সে একজন মজুদ শ্রেণীর কোনো একজন মানুষ, কোনো একটা কনস্ট্রাকশন সাইটে কাজ টাজ করতে গিয়ে অনেক উপরের তলা থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। তার স্পিরিটটাকে এখানে চালনা করা হয়েছে। তা এবার যথারীতি আমরা ডিসাইড করলাম যে এই বাড়িটাকে ক্লিনস করতে হবে। এবং তন্ত্রক্রিয়ায় যেটা হয় সেটা হচ্ছে যে ধরো কারোর ওপর তন্ত্রক্রিয়া করা হয়েছে, বা আমি তন্ত্র বললে ভুল হবে, তন্ত্র তো তনুকে ত্রাণ করে, এগুলো তো আর তনুকে ত্রাণ করছে না, এগুলো মানুষকে আরও বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। যাই হোক, তা তন্ত্রে যেটা বলে যে তুমি ধরো তোমার ওপর কোনো একটা খারাপ কোনো কাজ করা হয়েছে, এবার আমি সেই কাজটাকে কাটাতে আসছি, তোমার ওপরে যে কাজটা করেছে সে কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে যে কাটানোর ব্যবস্থা করা হচ্ছে। তা আমি তখন আমার টিমের ভদ্রলোকের সঙ্গে একদিন একটা মিটিং করলাম, একটা ডিসকাশন করলাম যে তাহলে আমাদেরকে খুব বুদ্ধি খরচ করে ব্যাপারটা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তা এমনভাবে যজ্ঞটা করতে হবে যাতে ওই দিকে বুঝতে না পারে। তা তখন ওই ভদ্রলোক বললেন যে দেখুন, এটা কোনো দিন সম্ভব না যে বুঝতে পারবে না, বুঝে যাবেই, কারণ একটা স্ট্রং ক্রিয়া করা হয়েছে, খুব শক্তিশালী ক্রিয়া করা হয়েছে। এবার বুঝতে ওরা পারবেই, আপনি না বুঝিয়ে মানে ওইভাবে আপনি গোপনীয়তা অবলম্বন করে আপনি কিছু করতে পারবেন না। তার থেকে বরং আমরা এনার্জি দিয়ে পুরো বাড়িটাকে লক করে দেব, আমরা বাড়িটাকে গার্ড করে দেব পুরোপুরি। ঠিক আছে, তা একদিন যজ্ঞের ব্যবস্থা করা হলো। এবার যজ্ঞের ব্যবস্থা মানে যজ্ঞটা ওখানেই হলো, ওখানেই বেশ বড় করে একটা ক্রিয়াদি হলো, নানান রকমের প্রয়োগ হলো, উগ্র হোম হলো, নিয়ে তারপর যজ্ঞের টাইমে কুশলের ব্যবহারটা আরও বেশি অদ্ভুত হয়ে উঠেছিল কিছুক্ষণের জন্য। তারপরে আস্তে আস্তে ও নর্মাল হলো। যজ্ঞের পরে মনে হলো যেন পুরো বাড়িটার মধ্যে মানে পুরো মেসটার মধ্যে একটা যে নেগেটিভিটি স্টাক হয়েছিল সেটা আস্তে 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 ওই জায়গাটা থেকে যেন মনে হলো বেরিয়ে গেল। এইবার তারপরে তো আস্তে আস্তে সব কিছু দিন সাতেকের মধ্যে সব কিছু নর্মালাইজ হতে শুরু করে। পরে আমরা যতটুকু ফলো আপ রেখেছি তাতে ওরা এখন ভালো আছে, কুশল ভালো আছে, তমজিৎ ভালো আছে, কুশল নতুন একটা জায়গায় চাকরিও পেয়েছে। কিন্তু ও আগে যেখানে চাকরি করতো যেই ব্যাংকটাতে, সেইখানে ওর পরিচিত যাদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তাদেরকে ফোন করলে ওরা জানায় যে প্রণব নাকি হঠাৎ করেই চাকরি ছেড়ে দেয়, ও আর এখন অফিসে আসে না, এখন ও কোথায় আছে, কিভাবে আছে, কি পরিস্থিতি মানে কি পরিস্থিতিতে রয়েছে কেউ জানে না। পুরোটাই একটা ঘোলাটে ব্যাপার, বুঝতে পারলে? এই মানে কাউকে বিশ্বাস করে বাড়িতে আনাও সর্বনাশ, বা চাকরি দেওয়াও সর্বনাশ। কিছু মানে বন্ধু ভেবে চাকরি দিল। ওই জন্য আমি প্রথমেই বলেছি না যে 3 বন্ধুর মধ্যে এমন একজন বন্ধু আছে যে থাকলে আর শত্রুর দরকার পড়ে না। সত্যি, মানে কি দরকার ভাই তোর, মানে মানুষ কেমন হয় এরকমই হচ্ছে। মানে এই ফিল্ডটাতে ঢোকার পর আমি আরো বেশি করে এটা দেখছি, মানে মানুষের যত না উপকার করছে তার থেকে অপকার করবার রাস্তাগুলো আরো বেশি করে তৈরি হয়ে যাচ্ছে চারদিকে। মানে তোমরা পুরোপুরি যে অ্যাক্টিভলি ব্যাপারটাকে কাজ করছো, মানে সব থেকে প্রথমত কেসগুলো আসাও একটা বিষয়, বাট তার থেকেও যে এরকম মানে একটা নোংরা মেন্টালিটি হয়ে গেছে সবার, বিচ্ছিরি, একদম বাজে। মানে তুমি আগেরটাও দেখো, আগেরটা নাও, আগের যে লাস্ট যে ঘটনাটা তুমি বলেছিলে সেখানে প্রেত চালান না হলো একটা মানসিকতা। বুঝতে পারছি যে আগেকার দিনে এগুলো হতো, ওটা অস্বীকারের জায়গা নেই, হতো, বাট এইটা ভাবো, এটা কোনো মানে হয় না। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের কমেন্টে অবশ্যই লিখে জানান,
এবং আপনারাও যদি এখানে এসে ঘটনা শোনাতে চান তাহলে আমাদের এই যে নিচে একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে পুরো ঘটনাটি রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমরা শুনবো পুরো ঘটনাটি, শোনার পর আমরা আপনাদের এখানে ডেকে নেব, আর মানে এখানে এসেই আপনারা আমাদের দর্শকদের শোনাতে পারবেন সেই ঘটনা। অ্যান্ড দেবদীপদা, থ্যাংক ইউ, তুমি আবারও আসলে, আর খুবই ভালো লাগলো তুমি আসলে। আবার হয়তো দেখা হবে, এখন তোমার আগামী দিনে খুব ব্যস্ততা বাড়তে চলেছে আরও, তো দেখা যাক কবে তুমি আবার টাইম দাও। থ্যাংক ইউ।